আসসালামু আলাইকুম। আমরা আগের দিন দেখলাম যে লাইসোজোমের স্ট্রাকচার, পরাণু গঠন, তাই তো? তো এই লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই স্ট্রাকচারগুলো দেখো তো ছোট, তো এগুলো আসার চান্স কিন্তু খুব কম আছে পরীক্ষাতে। মানে এইটার থেকে লাইসোজোমের, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এদের স্ট্রাকচারের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওয়ার্ক, মানে ফাংশনগুলো, কাজগুলো। আর এই বছরে তোমাদের যদি পরাণু গঠন দেয় তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা আছে প্লাস্টিডের মধ্যে যে ক্লোরোপ্লাস্টের গঠন, ওটা বেশি ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়াসের গঠনটা ইম্পর্টেন্ট। আর সেন্ট্রিওলের একটা কাট হুইল মডেল আছে। এই তিনটে জিনিস তোমাদের পরাণু গঠনের মধ্যে ইম্পর্টেন্ট। গতবারে মাইটোকন্ড্রিয়া দুবার পরপর রিপিট হয়েছিল। 2020-তে যারা দিল, এবারে যারা ফাইনাল, তাদের ক্ষেত্রে রাইবোজোমের গঠনটা এসেছিল। তো এই দুটো চলে এসেছে পরীক্ষায়। রাইবোজোমটা হয়তো রিপিট হতে পারে, আমরা শেষে করাবো। দেখো, তো লাইসোজোম পড়ানোর সময় লাইসোজোমের কাজটা বাকি ছিল, তাই না? লাইসোজোমের প্রকারভেদ বলেছিলাম, অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম, রেসিডিয়াল বডি কি, লাইসোজোমের বহুরূপতা। তো আজকে একটা কোশ্চেন 1 নম্বরের আসতে পারে যে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোন কোষীয় অঙ্গাণুকে কি বলবে? লাইসোজোমকে। কেন বলা হয়? তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে কি, এটা তোমরা জানো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ওকে, এটা নোট করে নেবে এই পয়েন্টটা। কেন বলা হয়? কারণ লাইসোজোম হচ্ছে তোমার কি খরিত করে, উৎসেচক ক্ষরণ করে। তো সেই উৎসেচকের দ্বারা কোষীয় অঙ্গাণুগুলোকে পাচিত করে, ডাইজেস্ট করে কোষীয় অঙ্গাণুর মানে মৃত্যু ঘটায়। সেজন্য একে বলা হচ্ছে কি আত্মঘাতী থলি। তাহলে যদি পরীক্ষায় 1 নম্বর কোশ্চেন আসে যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, ফার্স্ট লিখবে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে কারণ লাইসোজোমে কোষ মধ্যস্থ মানে কোষ মধ্যস্থ কোষীয় অঙ্গাণুকে পাচিত করে ফেলে এবং সেইগুলোকে কি করে, কোষের মৃত্যু ঘটায়। যে জন্য একে বলা হচ্ছে কি আত্মঘাতী থলি। এবার দেখো, আজকে আমরা দেখবো লাইসোজোমের কাজ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি কোশ্চেন হবে সেটা তো আমরা জানি না, কিন্তু এখান থেকে কোশ্চেন একটা হবে সেটা শিওর। লাইসোজোমের কাজ, লাইসোজোমের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে কি এই ইন্ট্রাসেলুলার ডাইজেশন বা অন্তঃকোষীয় পাচন। বাংলায় যেটা বলছে অন্তঃকোষীয় পাচন, ইংলিশ হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ডাইজেশন। তো অন্তঃকোষীয় পাচন কিভাবে হয়, তোমাদের বই ডায়াগ্রামটা সুন্দরভাবে আছে। এটা ধরো প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা পর্দা। তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি বললাম যে যখন কি হচ্ছে না, কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের দ্বারা পাচিত হয়। কোনো খাদ্যবস্তু কোষের বাইরে আছে, প্লাজমা মেমব্রেন সেটাকে ইনভ্যাজিনেশনের ফলে যখন কোষের মধ্যে প্রবেশ করায়, এই কোষের ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, যে পদ্ধতিতে, তাকে বলা যায় ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। তাই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোমের উৎসেচক দ্বারা পাচিত হলে তখন সেটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পাচন। কে করে থাকে? লাইসোজোম। ওকে, ঠিক আছে। তাহলে অন্তঃকোষীয় পাচনে সাহায্য করে। 2 হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন বা বহিঃকোষীয় পাচন। এটা আবার কেমন? এক্সট্রা সেলুলার মানে নিশ্চয়ই বাইরের দিকে ঘটবে, অর্থাৎ এই লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচন ঘটায়। যেমন ধরো শুক্রাশয় এক ধরনের লাইসোজোম উৎসেচক নিঃসৃত করে। কি জন্য করে? কারণ যখন ডিম্বাণুর দিকে যায় শুক্রাণু, তখন সে ডিম্বাণুর যে বাইরের যে ওয়াল, কোটি কোটি শুক্রাণু যায়, যার মধ্যে একটা শুক্রাণু তো এন্টার করে না, তো ম্যাচ করে ডিম্বাণুর সঙ্গে। তো সেই যখন দৌড়ে যায়, অর্থাৎ ডিম্বাণুর দিকে যখন শুক্রাণুগুলো ধাবিত হচ্ছে, এই শুক্রাণু কি করে, স্পার্ম হচ্ছে একটা লাইসোজাইম উৎসেচক নিঃসরণ করে। যে উৎসেচকটা এই ডিম্বাণুর যে ওয়াল, যে প্রাচীর, সেই প্রাচীরকে কি করে না ধ্বংস করে দেয় বা প্রাচীরকে নষ্ট করে দেয়, এবং তার ফলে কি করে, এখানে এন্ট্রি নিয়ে নেয়। বোঝা গেছে? তাহলে বহিঃকোষীয় পাচন কি বললাম, যে লাইসোজাইম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচন ঘটায়, অর্থাৎ শুক্রাণু উৎসেচক নিঃসরণ করে ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে শুক্রাণুর প্রবেশের পথ তৈরি করে। অর্থাৎ শুক্রাণু নিজে উৎসেচক নিক্ষেপ করে, উৎপন্ন করে, এবং ডিম্বাণুর যে প্রাচীরকে কি করে সে নষ্ট করে দেয়, ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে দেয়। পাচিত ডাইজেশন করার ফলে কি হয়, সে তার নিজের ঢোকার যে প্রবেশের পথটাকে ক্লিয়ার করে দেয়। তাহলে বহিঃকোষীয় পাচনে হেল্প করছে। আর কি করে?
অটোফ্যাগি, কাল বলেছি এটা ইংলিশ টার্মগুলো লেখাটাই ভালো। অটোফ্যাগি, অটোফ্যাগি মানে হচ্ছে নিজে নিজে পাচিত হওয়া। যেমন ধরো ব্যাঙাচি, যখন ব্যাঙ হচ্ছে আগে ব্যাঙাচি, তারপর ব্যাঙে রূপান্তরিত হয়েছে, মেটামরফোসিস হচ্ছে, ফলে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মেটামরফোসিস মানে রূপান্তর, অর্থাৎ যখন ব্যাঙাচি ছিল তখন তার লেজ বর্তমান ছিল, সেই পরবর্তীকালে কি হয়, লেজটা বিলুপ্ত হয়ে যায়। পূর্ণাঙ্গ ব্যাঙে তো লেজ থাকে না। তাহলে অটোফ্যাগি মানে যখন নিজে নিজেই ডাইজেশন হচ্ছে তখন সেটাকে বলছে অটোফ্যাগি। অর্থাৎ রূপান্তরকালে লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে ব্যাঙাচির লেজ ফুলকা যখন নিজে নিজেই পাচিত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অটোফ্যাগি। অর্থাৎ যখন মেটামরফোসিস ঘটছে মানে লাইসোজাইম থেকে ব্যাঙাচি থেকে যখন ব্যাঙে রূপান্তর ঘটছে, সেই রূপান্তর ট্রান্সফরমেশনের সময় মেটামরফোসিসের সময় কি হচ্ছে, লাইসোজোমি উৎসেচকের সাহায্যে সেই তাদের ব্যাঙাচির থাকা লেজ এবং ফুলকা আপনার ওটা কি হয়, এই উৎসেচকের প্রভাবে ডাইজেশন বা পাচিত হয়ে যায়। এই যে নিজে নিজে পাচিত হয়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে, অটোফ্যাগি, যেটা লাইসোজোমের মোক্ষম কাজ হিসেবে পরিচিত। ঠিক আছে, এবং এই পাচিত বস্তু দেহের আবার অন্যান্য অংশ বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর কাজ কি, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। দেখো এই পয়েন্টগুলো লিখছি, বাট পরীক্ষার সময় শুধু এই হেডিং গুলো দেবে না, পরীক্ষার সময় যে মার্কসে থাকুক না কেন, 2, 3, 5 যাই থাকুক না কেন, এই পয়েন্টের আন্ডারে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু লিখবে। বই আছে, বই থেকে পড়ে নেবে। অন্তঃকোষীয় পাচনটা কি, বহিঃকোষীয় পাচন কি, অটোফ্যাগি কি, এই জিনিসগুলো লিখতে হবে। দেখো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এটা হচ্ছে কি, শ্বেতরক্ত কণিকা লাইসোজাইম উৎসেচক নিক্ষেপ করে, কি হয়, বাইরে থেকে আগত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে কি করে, দেহে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে বা ধ্বংস করে ফেলে। তাহলে শ্বেতরক্ত কণিকা, কি বললাম, শ্বেতরক্ত কণিকা লাইসোজাইম উৎসেচক নিশ্চিত করে, যার ফলে কি হয়, বাইরে থেকে আসা ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন অধিবীজ বা জীবাণুগুলোকে কি করে দেহে প্রবেশে বাধা সৃষ্টি করে এবং দেহে প্রবেশ করলে সেগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে এটা হচ্ছে কি লাইসোজাইমের কাজ। দেখো আর কি কি ফাংশন, শক্তি যোগান দেওয়া। অর্থাৎ দেখবে উপবাসকালে যখন আমরা রোজা করি 1 মাস, তখন কি হয়, আমাদের শক্তি তো এনার্জি তো লস থাকে, মানে এনার্জি তো কম থাকে, একদম লো এনার্জি, কারণ আমরা কোনো খাবারই তো খাই না সারাদিন। তো সেই উপবাসকালে তখন কি হয়ে থাকে, শরীরের মধ্যে থাকা কার্বোহাইড্রেট ফ্যাট যেগুলো আছে সেইগুলো এই লাইসোজাইম উৎসেচকের প্রভাবে সেগুলো তরলে পরিণত হয় এবং সেই তরল থেকে আমাদের সেই এনার্জি সারা শরীরে কি করে যোগান দেয়। বোঝা গেছে? তাহলে সে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন লাইসোজাইম উৎসেচক দ্বারা তরলে পরিণত হয় এবং জারিত হয়ে সেগুলো উৎসেচকের প্রভাবে তরলে পরিণত হচ্ছে এবং জারিত হয়ে সেখানকার শক্তি আমাদেরকে শরীরে যোগান দেয় যখন আমরা উপবাস করে থাকি। আচ্ছা, স্পার্ম লাইসিন, এটা হচ্ছে কি, লাইসোজাইম স্পার্ম অর্থাৎ শুক্রাণু লাইসিন নামক লাইসোজাইম উৎসেচকের প্রভাবে কি করে না, ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করতে সাহায্য করে। ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করবে, শেষ করবে, তবেই না সে এন্ট্রি করতে পারবে, তাই না? সঞ্চিত রোগ, দেখো সঞ্চিত রোগ, এই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে লাইসোজাইমের কাজ কি, দেহের কোনো অঞ্চলে সঠিক কাজ না হলে এক্সোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, রেসিডিউয়াল যে বডি থেকে নির্গত হতে পারে না, ফলে কোষে নানান ধরনের রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ সঞ্চিত কাজ মানে হচ্ছে ধরো যে কোনো কারণে যদি দেহ ফাংশনাল দিক থেকে গন্ডগোল হয়, মানে দেহ ঠিকঠাক কাজ করতে পারছে না, তখন কি হবে, দেহের মধ্যে থাকা যে অপাচ্য বস্তুগুলো, সেই বস্তুগুলো শরীরে থাকলে কি হচ্ছে, সেগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আমাদের দেহে। তো সেখান থেকে রোধ করতে হেল্প করে লাইসোজোম। থাইরক্সিন গঠন বিশাল মুখ্য ভূমিকা পালন করে, তাই না? থাইরক্সিন গঠন দেখো, থাইরোগ্লোবিউলিন আদ্র বিশ্লেষণের ফলে থাইরক্সিন উৎপন্ন হয়। এটা হচ্ছে কি না, থাইরোগ্লোবিউলিনের আদ্র বিশ্লেষণের ফলে কি হচ্ছে না, থাইরক্সিন গঠন হয়, যা লাইসোজাইম উৎসেচকের প্রভাবে সম্ভব। অর্থাৎ গ্লোবিন একটা কি প্রোটিন, তো গ্লোবিউলিন প্রোটিন,
তাহলে এই থাইরোগ্লোবিউলিন প্রোটিনটা ভেঙে গিয়ে সেখান থেকে থাইরক্সিন তৈরি হয়। থাইরক্সিন কি হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হরমোনের নাম কি থাইরক্সিন হরমোন। আরেকটা আছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু থাইরয়েড থেকে নির্গত হয় না, নির্গত হয় কোথা থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে। আর থাইরক্সিন নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। তো এই গ্রন্থির যে হরমোনটা তৈরি হচ্ছে সেটা তৈরি হতে সাহায্য করে কিন্তু লাইসোজাইম, কারণ এই থাইরোগ্লোবিউলিন প্রোটিনকে ভাঙতে গেলে লাইসোজাইম থাকাটা অবশ্যই দরকার। ওকে, তার পয়েন্ট দেখো, কোষ বিভাজন বা সেল ডিভিশন। লাইসোজাইম মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনে উদ্দীপনা জাগায়। এটা কি হচ্ছে না, মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের উদ্দীপনা জায়গায় হচ্ছে লাইসোজোম। বারবার বলছি পরীক্ষাতে কাজ এলে এইগুলো, বা আমি যদি হোমওয়ার্ক দিই শর্ট ফর্মে কিন্তু একদম ছাড়বে না, তাহলে আমি ভীষণ রেগে যাবো। অর্থাৎ এই যে ব্যাখ্যাগুলো বলছি, আমি বোঝাচ্ছি জিনিসগুলো কি জন্য বোঝাচ্ছি, কারণ পরীক্ষায় লিখবে বলে। তো এই যে বলছি পরীক্ষাতে লেখার সময় পয়েন্টের আন্ডারে কিন্তু জিনিসগুলো লিখতে হবে, যেখানে কি কি বলা আছে। এই যে বললাম থাইরক্সিন গঠন বলে ছেড়ে দিলে হবে না, যে থাইরোগ্লোবিউলিন যে প্রোটিন তার আদ্র বিশ্লেষণের ফলে সেখান থেকে থাইরক্সিন গঠিত হয়, আর এই আদ্র বিশ্লেষণের জন্য হচ্ছে কি লাইসোজোমের প্রভাবটা অতি গুরুত্বপূর্ণ। এইভাবে গুছিয়ে লিখতে হবে কথাগুলো, ঠিক আছে। কোষ বিভাজন, মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হওয়ার সময় লাইসোজাইম কি করে, বিভিন্ন ইনফ্লুয়েন্স অর্থাৎ উদ্দীপনা জুগিয়ে থাকে। দেখো আর কি ভূমিকা আছে, কার্সিনোজেনেসিস। আচ্ছা কার্সিনোজেন কাকে বলে জানো? কার্সিনোজেন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় কার্সিনোজেন। ওকে, অর্থাৎ মানে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ মানে শরীরের বাইরে থেকে যদি কোনো পদার্থ শরীরে প্রবেশকারী যার দ্বারা ক্যান্সার সৃষ্টি হয় সেই পদার্থটাকে বলা হচ্ছে কার্সিনোজেন। কার্সিনোজেনেসিস মানে হচ্ছে তোমার কি না, ধরো শরীরের মধ্যে কি হয়, বিভিন্ন বিজ্ঞানী অ্যালিসন তিনি বলেছেন যে লাইসোজাইম উৎসেচক যে নিঃসৃত হয়েছে সেটা হচ্ছে ক্যান্সার রোগ সৃষ্টির কারণ। তাহলে এটাও তো একটা কাজ করছে, মানে ক্ষতিকর দিক, বাট তবুও সেটা ফাংশনালি ও তো কাজ করছে। যে লাইসোজাইম থেকে যে উৎসেচকগুলো নিঃসৃত হয় কখনো কখনো সেগুলো ক্যান্সার সৃষ্টির কারণ হিসেবে দাঁড়িয়ে থাকে, সেই জন্য তাকে বলা হচ্ছে কার্সিনোজেন, কারণ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। জেনেটিক পরিবর্তন, লাইসোজাইম থেকে নিঃসৃত উৎসেচক লাইসোজোম থেকে যে উৎসেচক নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে কি জেনেটিক, অর্থাৎ জিনের পরিবর্তন ঘটায়। তো জিনের পরিবর্তন ঘটালে কি হবে, মিউটেশন এবং খণ্ডীভবন যে রিকম্বিনেন্ট বলা হচ্ছে সেই মিউটেশনে বিঘ্ন দেখা যাবে। আর মিউটেশন ঘটার সময় যদি কোনো বাধা সৃষ্টি হয় তাহলে সেখান থেকে নানা ধরনের ডিজিজ বা অন্যান্য বিকলাঙ্গ বা বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যাবে। বুঝে গেছে? তাহলে জেনেটিক পরিবর্তন করতে চিন্তা করো যে লাইসোজোমের কত বড় ভূমিকা, সে কার্সিনোজেনেসিস হিসেবে কাজ করছে, সে কোষ বিভাজনের ভূমিকা পালন করছে, সেল ডিভিশনের ভূমিকা পালন করছে। আচ্ছা এমনকি কি করছে না, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জেনেটিক পরিবর্তনও ঘটাতে সাহায্য করে। অস্টিওজেনেসিস, তরুণাস্থি থেকে অস্থি তৈরির ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ নরম যে তরুণাস্থি সেখান থেকে বোন হাড় তৈরির ক্ষেত্রে এই লাইসোজোমের ভূমিকাটা অতি গুরুত্বপূর্ণ। তাহলে লাইসোজোমের যে কাজগুলো পয়েন্টগুলো বললাম সেগুলো একদম পুরো ভালো করে পয়েন্টগুলো বোঝালাম, এরপর রিডিং পড়ে নেবে, তাহলেই হবে, মুখস্থ করে নেবে। দেখো উদ্ভিদের লাইসোজোম, এতক্ষণ আমরা পড়লাম যে প্রাণীর লাইসোজোম, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রপারলি লাইসোজোম থাকে না। অর্থাৎ উদ্ভিদের দেহে লাইসোজোমের মতো, মানে লাইসোজোমের যে আমরা প্রাণী কোষের ক্ষেত্রে লাইসোজোমের স্ট্রাকচার দেখলাম বা ফাংশন দেখলাম, তো উদ্ভিদের ক্ষেত্রে সেই লাইসোজোমের লাইসোজোমের সদস্য কি থাকে, একটা উৎসেচক পূর্ণ কিছু ছোট ছোট গ্রানিউলস বা কণিকা দেখা যায়, তাকে বলা হচ্ছে লাইসোজোম। বাট একদম পুরোপুরি পরিপূর্ণ গঠনযুক্ত লাইসোজোম থাকে না, লাইসোজোমের মতো উৎসেচকপূর্ণ কিছু কণিকা লক্ষ্য করা যায়। তো উদ্ভিদের ক্ষেত্রে সেই লাইসোজোম দুই প্রকার, একটা হচ্ছে স্ফেরোজোম আর হচ্ছে অ্যালিউরিন দানা। অ্যালিউরিন দানা দুই প্রকার, একটা স্ফেরোজোম আর একটা হচ্ছে অ্যালিউরন দানা বা অ্যালিউরিন দানা। তো স্ফেরোজোমটা কি, এই স্ফেরোজোমটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে উৎপন্ন, এটা ইয়ার থেকে উৎপন্ন ছোট ছোট গোলাকার এই ধরনের স্ট্রাকচার পর্দাযুক্ত। ওকে, তাহলে উদ্ভিদের লাইসোজোম দুই প্রকার, একটা স্ফেরোজোম একটা অ্যালিউরিন দানা। স্ফেরোজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন পর্দাযুক্ত একটা গোলাকার গঠন,
ওকে, প্রকৃতিতে অতদিন থাকে না। পর্দাযুক্ত এটা গঠন, এইখানে কি করে ফ্যাট এবং খাদ্য সঞ্চিত হয়। এখানে কি হয় না ফ্যাট ও খাদ্য সঞ্চিত হয়। ওকে, তাহলে স্ফেরোজোমের কাজ হচ্ছে খাদ্য ও ফ্যাট সঞ্চিত করা। এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে উৎপন্ন পর্দা বিশিষ্ট এই গোলাকার ছোট ছোট যে গঠন তাকে বলা হচ্ছে স্ফেরোজোম অর্থাৎ লাইসোজোম। এছাড়া ভুট্টা, মূলের অগ্রভাগে, তামাক গাছের শস্যকলা ইত্যাদি পাওয়া যায়। আরেকটা বললাম কি অ্যালিউরিন দানা, এগুলো হচ্ছে একক পর্দা ঘেরা বর্তুলাকার, মানে অনেকটা দেখতে ঠিক গোলাকার নয়, বর্তুলাকার, মানে একটু লম্বা, মানে একটু গঠনটা বর্তুলের মতো লম্বা কীর্তি হয়ে যাচ্ছে। ওকে, এগুলো কি করে উদ্ভিদের শস্য এবং বীজপত্রে থাকে। এগুলো কোথায় পাওয়া যায়? উদ্ভিদের শস্য ও বীজপত্রে থাকে, দেখা যায়। আর এটা দেখা যায় কোথায় বললাম? ভুট্টার যে মূল, সেই ভুট্টার মূলের অগ্রভাগে এবং তামাক গাছে লক্ষ্য করা যায়। এর কাজ কি? এগুলো প্রোটিন, বিশেষ করে গ্লোবিউলিন দানা সঞ্চয় করে। অ্যালিউরিন দানা হচ্ছে কি? প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন এবং গ্লোবিউলিনটা হচ্ছে প্রোটিন, সে প্রোটিন বা গ্লোবিউলিন দানাকে সঞ্চয় করে থাকে। স্ফেরোজোম আর অ্যালিউরিন দানা বোঝা গেছে, দুটো হচ্ছে তোমার উদ্ভিদের লাইসোজোম, প্রকৃত অর্থে নয় বাট লাইসোজোমের মতো দেখতে উৎসেচকপূর্ণ একটা অংশ। ওকে, এখান থেকে কাজ করবে রাইবোজোম লাইসোজোমের পার্থক্যটা করে রাখবে। দেখো, এই গঠনটা আমি আগের দিন ক্লাসে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম যে ফ্যাগোসাইটোসিস কি, এক্সোসাইটোসিস কি, খাদ্যবস্তু কি করে, এটা আগের দিন বলেছিলাম। এটা একবার দেখো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুটি অংশ, একটা এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে রাইবোজোম দানা থাকে না, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর যেখানে রাইবোজোম দানা থাকে। তো সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা আগেই বলেছি যে গলগি বডি উৎপন্ন হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, গলগি বডি থেকে আবার লাইসোজোম তৈরি হয়েছে। তো লাইসোজোম যখন প্রথম তৈরি হয় তখন সেটা প্রাথমিক লাইসোজোম, অর্থাৎ সেখানে সম্পূর্ণ পাচিত উৎসেচক থাকে না। পরবর্তীকালে সেই লাইসোজোম যখন কোনো কোষীয় অঙ্গাণুকে পাচিত করে বা কোষীয় অঙ্গাণুকে সঙ্গে যুক্ত হয়, বা লাইসোজোমের মধ্যে যখন কোনো কোষীয় অঙ্গাণু থাকে, তখন সেটাকে আমরা বলছি গৌণ লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে থাকা যখন কোনো অপাচ্য খাদ্যবস্তু সেই যদি থেকে থাকে, সেই খাদ্যবস্তু কি হয়, ধীরে ধীরে সেল মেমব্রেন বা প্লাজমা পর্দা, কোষ পর্দার কাছে যায়। কোষ পর্দার কাছে এগিয়ে যাওয়ার পর এই লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে সেই অপাচ্য খাদ্যবস্তু কোথায় এসে জমা হয় না, এই প্লাজমা পর্দা বা কোষ পর্দার কাছে। কোষ পর্দা কি করে, সেগুলোকে কোষ থেকে কোষের বাইরে থেকে বের করে, যেটাকে বলা হচ্ছে তোমার এক্সোসাইটোসিস পদ্ধতি। অন্যদিকে কি হচ্ছে না, বাইরে থাকা কোনো খাদ্যবস্তু কোষ সেটাকে গ্রহণ করে, কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস বা কি হলে না এন্ডোসাইটোসিস পদ্ধতিতে। তো খাদ্যবস্তুকে গৃহীত করার পর সেই খাদ্যবস্তু যখন লাইসোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তাকে বলছে ফ্যাগোজোম, দেন গৌণ লাইসোজোম তৈরি। তো এটা আমি আগের ক্লাসে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম বলার সময়, বোঝানোর সময়। ওকে, ডায়াগ্রামটা এঁকে নেবে। লাইসোজোমের কাজ বললে এটা দিয়ে দিতে পারো, লাইসোজোমের বহুরূপতা যদি বলে তাহলে সেখানেও এটা দিয়ে দিতে পারো। তো এটা পারফেক্ট আনসার হবে না? তোমাদের মধ্যে একজন কোশ্চেন করেছিল আমাকে না, GERL সিস্টেম কি? অবশ্যই এটা আজকে করাতাম, আগের দিন করাইনি, এটা আজকের পার্ট ছিল সেজন্য বলিনি। দেখো, GERL, G ফর গলগি বডি, ER ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর L ফর হচ্ছে লাইসোজোম। ওকে, দেখো বিজ্ঞানী ডায়সন তিনি কি করেছিলেন, তিনি অবজার্ভ করেছিলেন, বিজ্ঞানী ডায়সন, দেখো বিজ্ঞানী ডায়সন 1978 খ্রিস্টাব্দে তিনি দেখেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং লাইসোজোমের মধ্যে
কিছু কার্যগতভাবে মিল পেয়েছিলেন। কি কি না, তারা প্রোটিন, সকলের প্রোটিনকে ট্রান্সফার করে। আচ্ছা, সকলে কিছু বস্তু খরিত করে, ক্ষরণ করে। গলগি বস্তু কাজ হচ্ছে ক্ষরণ করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও ক্ষরণ করা, আর লাইসোজোমের কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা, আর অন্যান্য বস্তু ক্ষরণ করা। তো এই কার্যগত দিক থেকে তাদেরকে সিমিলারিটি পাওয়ার জন্য বিজ্ঞানী ডায়সন 1978 খ্রিস্টাব্দে তিনি গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোমকে একত্রে তিনি একটা নাম দিয়েছিলেন, কি সেটা হচ্ছে GERL সিস্টেম। ওকে, তাহলে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোমকে একত্রে বলা আছে GERL। কে দিয়েছিলেন? বিজ্ঞানী ডায়সন। কেন দিয়েছিলেন? কারণ তিনটের মধ্যে ফাংশনালি সিমিলারিটি থাকার জন্য তিনি এই নামকরণটা করেছিলেন। দেখো, এরপর আমরা পড়বো কোষ গহ্বর বা ভ্যাকুয়েল। ভ্যাকুয়েল কাদের ক্ষেত্রে দেখা যায় বলেছিলাম? এটা দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষে, আদি কোষের ক্ষেত্রে থাকলে খুব সামান্য পরিমাণে, আবার কখনো কখনো প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। তো উদ্ভিদের কোষের ক্ষেত্রে বর্তমান ভ্যাকুয়েল বা কোষগহ্বর। কোষগহ্বর বা ভ্যাকুয়েল এই তিনি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিউয়েনহক 1676 খ্রিস্টাব্দে। কাকে বলবো? আদর্শ কোষে সাইটোপ্লাজমের স্থানে স্থানে যে আবরণী বেষ্টিত যে সমস্ত সাইটোপ্লাজম বিহীন স্থান থাকবে তখন দেখা বলছি কোষগহ্বর ভ্যাকুয়াল। তাহলে কি বললাম? আদর্শ সেলের সাইটোপ্লাজমের মধ্যে আবরণী বেষ্টিত যে সাইটোপ্লাজম বিহীন, মানে একটা আদর্শ কোষের বলেছিলাম যে সাইটোপ্লাজম কাকে বলবো? তরল পূর্ণ যে অংশ। তো সেই অংশে যখন যে স্পেসে, যে অঞ্চলটাতে সাইটোপ্লাজম থাকছে না, সেই স্থানটাতে যে গহ্বর সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে কোষ গহ্বর বা ভ্যাকুয়েল। এটা উদ্ভিদের কোষ। ওকে, এটা কোষ প্রাচীর। এটা নিউক্লিয়াস। যদি আমি একটা পরিণত ভ্যাকুয়েল আঁকি তাহলে কেমন দেখবো? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, প্লাস্টিড। এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। ভালো করে দেখো, এই গহ্বরটা কিন্তু একদিনে বড় হয় না, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় লাগে হতে। আর এইখানে যে বাকি যে স্পেসটা আছে সেগুলো যে কি? সাইটোপ্লাজম। তাহলে দেখো, পুরো সেলের সাইটোপ্লাজমের মধ্যেই তো কোষীয় অঙ্গাণুগুলো থাকে। তো এই সাইটোপ্লাজমের যে জায়গাটাতে সাইটোপ্লাজম থাকছে না, অর্থাৎ সাইটোপ্লাজম বিহীন স্থান, সেখানটা একটা গহ্বরের সৃষ্টি হয়েছে, যাকে বলা হচ্ছে ভ্যাকুয়েল। এটা একবারে সৃষ্টি হয় না। আর এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার কি? ভ্যাকুয়েল বা কোষ গহ্বর। ভ্যাকুয়েল, ওকে, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়। তো উদ্ভিদের বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারটা আছে যে এটা হচ্ছে বৃদ্ধির পরিণতি দশা, মানে যখন প্রথম সেল ভাজক কলা যখন প্রথম তৈরি হয়, সেই ভাজক কলা কি করে না, কোষ প্রাচীর তো ভেদ্যক, প্রবেদক ভেদ্যক, তো কি করে সে কিছু বাইরে থেকে জলকে গ্রহণ করে এবং খাদ্য গ্রহণ করে। তো অভিস্রাবণ প্রক্রিয়ায় এই জল এবং খাবার গ্রহণ করার ফলে কি হয় না, ভিতরের যে আকার এবং আয়তন সেটা বাড়তে থাকে। ওকে, অর্থাৎ কোষ প্রাচীরের তুলনায় এই ভিতরের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের আকারটা বৃদ্ধি পায় অনেক দ্রুত, যে কারণের জন্য কি হয় না, সাইটোপ্লাজমের কোষের মধ্যে কি হচ্ছে না, স্পেস বা ভ্যাকুয়েলের সৃষ্টি হয়। বুঝে গেছে এটা? তাহলে কোষ গহ্বর হচ্ছে কি একটা সূক্ষ্ম, এটা কিন্তু আবরণী দ্বারা আবৃত, এটা আবরণী দ্বারা আবৃত একটা যে গহ্বর, যেখানে সাইটোপ্লাজম বিহীন স্থান, তখন তাকে বলা হচ্ছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়েলগুলো পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়েল সৃষ্টি করে। নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমে কোষ প্রাচীরের ভিতর দিকে পরিধি, অর্থাৎ ভ্যাকুয়েল বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে বলা হচ্ছে। এই যে ভ্যাকুয়েল যুক্ত, গহ্বর যুক্ত যে সাইটোপ্লাজম, এই গহ্বর যুক্ত সাইটোপ্লাজমকে কি বলা হয় না, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। তাহলে ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও। এই যে গহ্বর সৃষ্টি হয়েছে সাইটোপ্লাজমের মধ্যে, এই গহ্বরপূর্ণ সাইটোপ্লাজমকে বলা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল।
ওকে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এটা কি বললাম যে ভ্যাকুয়েল বেষ্টিত সাইটোপ্লাজমকে বলা হয়, নোট করবে, ভ্যাকুয়েল যুক্ত সাইটোপ্লাজমকে বলে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। বুঝে গেছে? দেখো এই ভ্যাকুয়েল কি করে সৃষ্টি হচ্ছে, দেখো এটা একবারে হয় না। হ্যাঁ, প্রথমে থাকে ভ্যাকুয়েল গুলো খুব ছোট, দেখো প্রথমে থাকে ভ্যাকুয়েল গুলো খুব ছোট, এটা ভাজক কলা, নিউক্লিয়াস, কোষ প্রাচীর। ওকে, আর ফাঁকা যে স্পেসটা পড়েছে এখানে কি আছে, সাইটোপ্লাজম, তাই না? কি হয় দেখো, এই যে ভাজক কলা দেখতে পাচ্ছ, এখানে কি হয়ে থাকে, এই ভাজক কলাগুলো আস্তে আস্তে আয়তনের যে নতুন কলা বাড়তে থাকে, এই কোষগুলো আকারে বাড়তে থাকে। যখন ফার্স্ট বিভাজন হয় তখন ছোট থাকলেও পরবর্তীকালে বাড়তে থাকে। অক্সিন হরমোনের প্রভাবে কি হয়, কোষের মধ্যে অভিস্রাবণ চাপ বেড়ে যায়, যার ফলে কি হয়, কোষ জল শোষণ করে আয়তনে বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীকালে কি হয় দেখো, সেম কোষ প্রাচীর, সেল ওয়াল, আচ্ছা নিউক্লিয়াস, এখানে তখন ছোট্ট ছোট্ট কি হচ্ছে, এই ভ্যাকুয়েলে দেখা যায়, এগুলো হচ্ছে ভ্যাকুয়েল, এই স্পেসটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কি বললাম দেখো, যে প্রথম যখন একটা মানে কোষ ডিভিশনের ফলে যখন আর একটা সদ্য কোষ অপত্য কোষ তৈরি হচ্ছে, তখন তার আকারটা খুব ছোট থাকে। পরবর্তীকালে কি হয়, সেটা অক্সিন হরমোনের নাম শুনেছো, একটা প্রাকৃতিক হরমোন, তাই তো? তাহলে সেই অক্সিন হরমোনের প্রভাবে কি হয়ে থাকে না, কোষের মধ্যে, এই সেলের মধ্যে অভিস্রাবণ চাপ বাড়ে, তখন সেল কি হয়েছে, আকার এবং আয়তনে দুটোই বৃদ্ধি পেতে থাকে। এবং কোষের মধ্যে অক্সিন হরমোনের প্রভাবে অভিস্রাবণ যে চাপ, কোষের মধ্যে যে প্রেশার, সেটা কি হয়, কাজ করে। অভিস্রাবণ প্রেশার কাজ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, কোষ বাইরে থেকে জলকে শোষণ করে। এবারে যত একটা সেল বাইরে থেকে জলকে শোষণ করবে, ভিতরের মধ্যে অভিস্রাবণ চাপ বাড়বে, তত কি হবে, সেলটা ছোট থেকে আকারে কি হবে, বড় হতে সাহায্য হবে, তাই না? বড় হবে, এর ফলে কি হবে না, এতটাই বৃদ্ধি পাবে যে প্রোটোপ্লাজমের তুলনায় কোষ প্রাচীর দ্রুত বৃদ্ধি পায়। এই কোষের মধ্যে থাকা প্রোটোপ্লাজমের তুলনায় এই কোষ প্রাচীরটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? এবং কি হয় না, কেন্দ্রে অনেকগুলো দেখো ছোট্ট ছোট্ট গহ্বরের সৃষ্টি হচ্ছে, এবং এই গহ্বরগুলো একসঙ্গে যুক্ত হয়ে তখন একটা বড় ভ্যাকুয়েল তৈরি করে। পরে কি হয়, বোর্ডটা ছোট, হ্যাঁ সেজন্য তোমাদেরকে মানে আমি ঠিক ভালো করে ডায়াগ্রাম গুলো এঁকে দেখাতে পারি না, কারণ বোর্ডটা ভীষণ ছোট। এটা হচ্ছে ভ্যাকুয়েল, এটা কোষ প্রাচীর, সেল ওয়াল, এটা নিউক্লিয়াস। কি হয় জানো ঘটনাটা, দেখো তাহলে প্রথম কোষ যখন থাকে তখন কোষের অক্সিন হরমোনের প্রভাবে কি হচ্ছে, অক্সিন হরমোনের প্রভাবের জন্য কোষের মধ্যে অভিস্রাবণ চাপ কাজ করে, কোষ বাইরে থেকে জল গ্রহণ করলো, জল গ্রহণ করার পর প্রোটোপ্লাজমের যে বৃদ্ধি ঘটে তার তুলনায় কোষের যে ওয়াল প্রাচীরের দ্রুত বৃদ্ধি ঘটে। তাহলে কোষের প্রাচীর যদি বৃদ্ধি ঘটে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের তুলনায়, তাহলে কোষ প্রাচীরটা ধীরে ধীরে কি হবে, বড় হতে শুরু করবে। আর যত কোষ প্রাচীর বড় হবে তত কি হবে, ভিতরে একটা ফাঁকা স্পেস তৈরি হবে, কারণ প্রোটোপ্লাজমের বৃদ্ধিটা তো কোষ প্রাচীর তুলনায় কম, সেই জন্য ধীরে ধীরে একটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম গহ্বর বা ভ্যাকুয়েল সৃষ্টি হবে। সেই ভ্যাকুয়েলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েলগুলো যখন একসঙ্গে মিলিত হবে একটা বড় ভ্যাকুয়েল তৈরি হবে। আচ্ছা ভ্যাকুয়েল তৈরি হওয়ার ফলে কি হবে, এটাই তো উদ্ভিদের বৃদ্ধির দশা। মানে এই ভ্যাকুয়েলটা একসময় এতটা আকারে বাড়বে যে পুরো এই কোষ প্রাচীরের একদম সংলগ্ন হয়ে যাবে, যার ফলে কি হবে, কোষের মধ্যে থাকা কোষীয় অঙ্গাণুগুলোর মৃত্যু ঘটবে এবং সেল উদ্ভিদ কোষটা মারা যাবে। ওই জন্য উদ্ভিদ কোষ কিভাবে মারা যায়, এই কোষের গহ্বর বা ভ্যাকুয়েল যখন আস্তে আস্তে বাড়তে থাকছে, তাহলে কি
পুরো কোষের ভিতরটা শূন্য, জিরো, ফাঁকা, গহ্বর, কিচ্ছু নেই, সেলটাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, অর্থাৎ কোষের মৃত্যু ঘটবে। বোঝা গেছে কোষ গহ্বর বা ভ্যাকুয়েলটা কি, কিভাবে গঠিত হয়, আশা করি বোঝা গেছে। দেখো তাহলে শর্ট ফর্মে কি বললাম, ভাজক কলার কোষ, আয়তনে বৃদ্ধি, বিভাজনের ফলে এটা কি হবে, বিভাজন, বিভাজন ও অক্সিন হরমোন, এটা লিখে নেবে একটু, হ্যাঁ, অক্সিন হরমোনের ফলে আয়তনে বৃদ্ধি, পরিণত ছোট ছোট ভ্যাকুয়েল, লিখে নিতে পারো, ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েল, ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েল একত্রিত হয়ে পরিণত ভ্যাকুয়েল, সেখান থেকে পরিণত কোষ বার্ধক্যে পৌঁছে যাওয়া, সেখান থেকে সেলের মৃত্যু। বোঝা গেছে? আচ্ছা, এবার কোষ গহ্বর ভ্যাকুয়েলের কাজ, এই প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল কি, কোথায় দেখা যায়, এটা মনে রাখবে, এখান থেকে এই কোশ্চেনটা হয়তো আসতে পারে যে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল কোথায় দেখা যায়, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ কোষ গহ্বর বা ভ্যাকুয়েল বেষ্টিত সাইটোপ্লাজমকে আমরা প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল বলছি। দেখো কোষ গহ্বর বা ভ্যাকুয়েলের কাজ বা ফাংশন কি, এর ফাংশন হচ্ছে খাদ্য গ্রহণ, আমি পয়েন্টগুলো লিখছি, ব্যাখ্যা করে দিচ্ছি, বই থেকে এগুলো মুখস্থ করে নেবে। খাদ্য গ্রহণ, রেচন, খাদ্য গহ্বর, রেচন গহ্বর, দেখো আর কি করে, জল গহ্বর, সংকোচী গহ্বর, জল গহ্বর ও সংকোচী গহ্বর। খাদ্য গহ্বর, দেখো এককোষী প্রাণী ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যখন কি করে না কঠিন খাদ্য গ্রহণ করে, তখন সাইটোপ্লাজমে খাদ্য সহ যে গহ্বর গঠিত তখন দেখা যাচ্ছে, অর্থাৎ এককোষী প্রাণীরা প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলো তো এককোষী প্রাণী, প্রোটোজোয়া আর্দ্র প্রাণী, তারা যখন বাইরে থেকে কোনো খাদ্যকে গ্রহণ করছে, খাদ্যবস্তুকে এই কোষের মধ্যে, তো এই যে সাইটোপ্লাজমে গহ্বরপূর্ণ খাদ্যবস্তু যাকে বলা হচ্ছে খাদ্য গহ্বর। ওকে, তাহলে সেই খাদ্য গ্রহণ করার পর সে খাদ্য সহ যে গহ্বর সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে খাদ্য গহ্বর। দেখো রেচন গহ্বর হচ্ছে কি না, কোষের বিপাকজাত দূষিত পদার্থ যেসব গহ্বরে জমা হয়, যখন এই যে গহ্বর কোষের যে এই যে ফাঁকা স্থান, সেখানে যখন রেচন পদার্থগুলো কি জমা হচ্ছে, সেই রেচন পদার্থযুক্ত গহ্বরকে বলা হচ্ছে রেচন গহ্বর। জল গহ্বর, উদ্ভিদ জলে বসবাসকারী এককোষী প্রাণী অ্যামিবা, তারা কি করে না পিনোসাইটোসিস পদ্ধতি যখন জল গ্রহণ করে তখন সাইটোপ্লাজম জল গহ্বর সৃষ্টি হয়, অর্থাৎ পিনোসাইটোসিস মানে হচ্ছে তোমার বাইরে থেকে এন্ডোসাইটোসিস যেটা বলছে, বাইরে থেকে যখন জল গ্রহণ করলো তখন সেই জলটাকে কি হচ্ছে তারা নিজের কোথায় ওই কোষ গহ্বর বা ভ্যাকুয়েলের মধ্যে জমা রাখছে, তখন সেই যে গহ্বর সৃষ্টি হচ্ছে জল গহ্বর। আর সংকোচী গহ্বরটা কি, যে সমস্ত রেচন পদার্থ সঞ্চয়কারী গহ্বর সংকোচনশীল তাকে বলা যায়, অর্থাৎ রেচন পদার্থগুলো যে গহ্বরে জমা হয় সেটা সংকোচনশীল মানে সংকুচিত হয়। ওকে, এই গহ্বরগুলো সংকোচন প্রসারণের সাহায্যে কোষের পরিধি দিকে এসে ফেটে যায় এবং বজ্র পদার্থ কোষের বাইরে কি হচ্ছে না, যখন কোষের মধ্যে এই যে কোষ গহ্বরের মধ্যে যখন বজ্র পদার্থগুলো জমা হচ্ছে রেচন পদার্থগুলো, তো কি হয় এই রেচন পদার্থগুলো এই কোষ ওয়ালের সঙ্গে ভ্যাকুয়েলগুলো জমা হয়। ভ্যাকুয়েলের মধ্যে কি আছে, রেচন পদার্থ আছে, তাহলে এই ভ্যাকুয়েলগুলো কি করে রেচন পদার্থগুলো কোষ প্রাচীরের গায়ে জড়ো করে দেয়, কোষ প্রাচীর বিদীর্ণ হয়ে সেই রেচন পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে, সেটা নাকি বলা হচ্ছে সংকোচন গহ্বর। অর্থাৎ রেচন পদার্থপূর্ণ গহ্বর সংকোচন এবং প্রসারিত হতে পারে, সংকোচন প্রসারণের ফলে সেটা ফেটে গিয়ে সে বজ্র পদার্থগুলো সেল ওয়ালের কাছে জমা করে, সেল ওয়াল আবার কোষের বাইরে বের করে দেয়। তাহলে লাইসোজোমের কাজ দেখলাম, কোষ গহ্বরের স্ট্রাকচার এটুকুই আছে। ওকে।